আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আশা করি আমার সকল বন্ধুরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আব্দুর রব আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রাইমারি জব কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ প্রাইমারি জব কোশ্চেনের বিশ্লেষণ নিয়ে ইংরেজি পার্টটা নিয়ে আমি হাজির হয়েছি। 2012 সালে যে প্রশ্ন হয়েছে প্রাইমারিতে, সেই প্রশ্নের ইংরেজি টপিক্সটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা এটা উপভোগ করবেন। চলুন আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি, ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন। ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন। ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন। অ্যামিনেবল মানে নমনীয়, ড্যাশ রিজন, রিজন মানে কারণ। এ কারণে তুমি নমনীয় নয়, এমন একটি অর্থ এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে রয়েছে ফ্রম, রয়েছে ইনটু, অফ, টু। হ্যাঁ, আমাদের এখানে জানতে হবে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কি, যেই ভার্বের পরে ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয় এবং ওই প্রিপোজিশনটা আলাদা একটা অর্থ বহন করে, সেটিকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যামিনেবল টু হলো নমনীয়, অ্যামিনেবল টু অর্থ নমনীয়। সুতরাং এখানে অফ, ইনটু, ফর্ম এগুলো আমরা ইউজ করতে পারবো না, সেখানে আমাকে দিতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, অ্যামিনেবল টু। হ্যাঁ, সকল ভাই বোনদের জন্য আমি আর একটা কথা বলতে চাই। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বইয়ে রয়েছে অসংখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আপনি কি এগুলো মুখস্থ করবেন? না, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আপনাদের যেটা সাজেস্ট করব, বিভিন্ন বিগত সালের যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাগুলোতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আছে এগুলো আপনি কালেক্ট করুন এবং ওগুলো শুধু ওইগুলোই মুখস্থ করুন। তাহলেই আপনার পরীক্ষায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ওটি আপনি সমাধান করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন নং 2, এখানে আমরা দেখতে পাচ্ছি, ইফ উই হ্যাড এ বোট, আমাদের যদি একটি নৌকা থাকতো, উই ড্যাশ দ্য রিভার, তাহলে আমরা এই নদীটি অতিক্রম করতে পারতাম। এখানে আমরা জানবো, এটা হলো, হ্যাঁ, পূর্বের প্রথম প্রশ্নটা হলো প্রিপোজিশন সম্পর্কে। তাহলে এই প্রাইমারিতে যারা প্রস্তুতি নিতে চাই তাদেরকে অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। নেক্সট বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এটা ইফযুক্ত বাক্য, এই দুই বাক্যের মাঝে কমা পরে একটা বাক্য, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এর দ্বিতীয় প্রশ্ন আসছে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। প্রাইমারিতে যারা প্রস্তুতি নিচ্ছেন তা অবশ্যই তাদের এই কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হবে, কারণ এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর থেকে প্রশ্ন আসে। এখন আমরা জানবো এই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার আর কয় ভাগে ভাগ করা হয়। কন্ডিশনাল সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল, দ্বিতীয় নম্বর হলো পাস্ট কন্ডিশনাল, তৃতীয় নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্সের 3টা গঠন রয়েছে। এই 3টা গঠন যদি আমার জানা থাকে তাহলে আমার কন্ডিশনাল সেন্টেন্স করতে খুবই সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা দেখি প্রথমে প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনালের গঠন হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে ইফের পরে যে টেন্সটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। এরপরে কমা, এরপরে সাবজেক্টের পরে আমাকে নিতে হবে উইল, ক্যান, মে, এই তিনটার যে কোনো একটা নিতে হবে। তারপরে ভার্ব এবং সঙ্গতিপূর্ণ ওয়ার্ড দিয়ে আমাকে বাক্যটি শেষ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে যে বিষয়টি আমাকে মনে রাখতে হবে সেটা হলো ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় অবশ্যই আমাকে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে এই তিনটা নিতে হবে, আর এদের পরে মূল ভার্ব বসবে। আমরা তো জানি উইল, ক্যান, মে এদের পরে কি মূল ভার্ব বসবে। অক্সিলারি ভার্বের পরে মডাল অক্সিলারি, এর পরে সবসময় মূল ভার্ব বসে, তারপরে ইসেক্টা ইত্যাদি দিয়ে আমার বাক্যটি শেষ করতে হবে। পাস্ট কন্ডিশনালের সেন্টেন্স হলো ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কমা এর পরে সাবজেক্টের পরে ওই উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট। অবশ্যই ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেটি হলো পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। মনে রাখতে হবে পরের সেন্টেন্সে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, তারপরে ভার্ব, অবজেক্ট। ওকে, নেক্সট হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। সেটা হলো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স, এবং এর পরবর্তীতে হবে সাবজেক্ট, পরের বাক্যে সাবজেক্ট প্লাস, যদি এটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে আপনাকে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ নিতে হবে। মাইট হ্যাভ নিতে হবে। হ্যাঁ, এখানে আমি হ্যাভটা দেইনি, সেটি আমি দিয়ে দিই মাইট হ্যাভ। আচ্ছা, যাই কোনো জায়গায় মাইট হ্যাভ দিতে হবে। এরপরে ভার্বের V3 দিতে হবে। তারপরে আমাকে বাক্যের বাদ বাকি অংশ দিয়ে আমাকে বাক্যটি
এ সম্পূর্ণ করতে হবে। এখানে মনে করতে উড হ্যাভ, কুড হ্যাভ, এদের পরে কিন্তু ভার্বের অবশ্যই ভি3 দিতে হবে। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের 3টা গঠন আমরা জানলাম। তাহলে এবার আমরা প্রথমের প্রশ্নটার উত্তর করব। দেখি, ইফের পরে উই হ্যাড এ বোট, আমাদের যদি একটি বোট থাকতো তাহলে এটা কোন টেন্স? ইফের পরে এটা কোন টেন্স? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ হ্যাডের পরে যদি ভার্বের ভি3 থাকতো তাহলে এটা হতো পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে হলো হ্যাড, অর্থাৎ হ্যাবের পাস্ট ফর্ম হলো হ্যাড, সুতরাং এটা পাস্ট ফর্মে আছে ভার্বটি, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটা হবে তাহলে অবশ্যই এটা হলো পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের গঠন হলো এখানে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, এরপরে ভার্ব। তাহলে এখানে আমার অর্থ কোনটা মিলে? এই যে উড ক্রস, এই উড ক্রস, তাহলে আমি এখানে নেব পাস্ট কন্ডিশনাল হলে সাবজেক্টের পরে এই উড ক্রস আমি এখানে নেব। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখব যে এবার দেখছি কি ডার্ক হর্স মানে অপরিচিত ব্যক্তি। হ্যাঁ, এটা হলো ইডিয়াম ফ্রেজ। বন্ধুরা তোমাদের অবশ্যই ইডিয়াম ফ্রেজ পড়তে হবে। এই ইডিয়াম ফ্রেজ থেকে দুইটা বা একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে, এই পরীক্ষা মনে হয় 2টাই আসছে। তাহলে ডার্ক হর্স মানে এর অর্থ হচ্ছে অপরিচিত লোক। এখানে আমরা দেখতে পাচ্ছি বি নম্বরে এ পার্সন অ্যাবাউট হুজ পাস্ট নাথিং ইজ নন, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার পূর্বে তাকে চেনা জানা ছিল না, তাহলে ইনিই হলো অপরিচিত ব্যক্তি। তাহলে ডার্ক হর্সের উত্তর হবে বি নম্বর। এরপরে 4 নম্বরে দেখছি টুথ অ্যান্ড নেইল, এটাও একটা ইডিয়ম ফ্রেজ। সুতরাং আমরা দেখলাম এই প্রশ্নে 3 এবং 4 দুইটাই ইডিয়ম ফ্রেজ আসছে, সুতরাং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এটা আমাদের অবশ্যই শিখতে হবে যারা প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। টুথ অ্যান্ড নেইল মানে সম্পূর্ণরূপে, তাহলে এখানে সম্পূর্ণরূপে রয়েছে কোনটা? বিউটিফুল প্রাইসেস, এটা না, এই কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, ট্রুথ অ্যান্ড লেন অত সম্পূর্ণরূপে, তাহলে আমরা এটাকে আমরা রাইট করতে পারি। নেক্সট আমরা দেখতে পারি সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার। তাহলে সিনোনিম আমাকে সিনোনিম শিখতে হবে, অর্থাৎ আমাদের আর একটা টপিক শিখতে হবে, সেটা হলো সিনোনিম। এই সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার মানে বিরোধিতা করা, যুদ্ধ করা বা বিদ্বেষপূর্ণ কিছু করা। তাহলে এখানে রয়েছে পার্ট, হারমোনিক, কন্ট্রোল, যে ব্যাটেল মানে যুদ্ধ করা বা বিরুদ্ধের অবস্থান করা। তাহলে এনকাউন্টার এখানে আমরা দিতে পারি ব্যাটেল। এরপরে দেখতেছি 6 নম্বরে অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড ডক্ট্রিন। হ্যাঁ, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ডক্ট্রিন আমরা যেখানে দেখতে পাই এরর, ডক্ট্রিন, থিওরি, ফেথ, বিলিভ, ফেথ, থিওরি। তাহলে এখানে হলো এরর, ভুল। দ্য ডক্ট্রিন মানে সঠিক, তাহলে এর বিপরীত হবে এরর অর্থ ভুল। হ্যাঁ বন্ধুরা, সিনোনিম অ্যান্টোনিম এটা অবশ্যই আপনাকে শিখতে হবে। প্রাইমারি প্রত্যেক পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থাকে। তারপরের প্রশ্নটি 7 নম্বরে আমরা দেখছি কোন বানানটি শুদ্ধ। এখানে স্পেলিং অর্থাৎ বানান শুদ্ধ, এটা একটা টপিকস, এটা অবশ্যই আপনাকে শিখতে হবে। এখানে এম্বারাসমেন্ট, EMBARRASSMENT, এম্বারাসমেন্ট, হ্যাঁ এই বানানটি শুদ্ধ। EMBARRASSMENT, এম্বারাসমেন্ট, এটি শুদ্ধ। আচ্ছা, এম্বারাসমেন্ট মানে অত আলিঙ্গন করা। নেক্সট নাম্বার 8 শুদ্ধ বানান। হ্যাঁ, তাহলে দেখলাম এই প্রশ্নে 2টিই আসছে শুদ্ধ বানান থেকে। COMMISION কমিশন, এটাই কারেক্ট। নেক্সট আমরা 9 নম্বরে দেখতে পাই নিচের কোন বাক্যটি শুদ্ধ। হ্যাঁ, তাহলে শুদ্ধর মধ্যে দেখে সোহেল ইজ টলার দ্যান আই। হ্যাঁ, এইটাই তো ডিগ্রি, এটা ডিগ্রি থেকে এই প্রশ্নটা আসছে। ডিগ্রি আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই প্রথম এ নাম্বারটা সোহেল ইজ টলার দ্যান আই, সোহেল আমার থেকে লম্বা। হ্যাঁ, এটাই কম্পারেটিভ ডিগ্রিতে পড়ে, সুতরাং আমাকে এটাই রাইট করবো। এখানে পরের সেন্টেন্সটা দেখি কী দিয়েছে, সোহেল ইজ টলার দ্যান মি, অর্থাৎ এই যে মিটা দিল, এই মিটা তো এখানে অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ না, এখানে আই হবে, এটা হবে সাবজেক্ট, তাহলে এটা ভুল। তাহলে পরের বাক্য দেখি আই ডিড নট থিঙ্ক ইট ওয়াজ হার। হ্যাঁ, এই বাক্যটাও তাহলে ভুল। আমরা যখন সঠিকটি পেয়ে গেছি তাহলে আমাকে আর অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 10 নম্বর প্রশ্ন দেখি দ্য বার্ড সিং সুইটলি, বাক্যে সুইটলি শব্দটি কি? হ্যাঁ, এটা হলো একটা পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নটা আসছে। বাক্যে সুইটলি আমরা জানি কোনো ওয়ার্ডের সাথে যদি LY থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, তাহলে এখানে সাধারণভাবে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তা কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারি দ্য বার্ড সিংস সুইটলি। হ্যাঁ, সিং মানে গায়, কেমনভাবেতে গায়, মৃদু কণ্ঠে গায়, মধুর কণ্ঠে গায়, না
উচ্চকণ্ঠে খায়, তাহলে এই ভার্বের অবস্থা প্রকাশ করতেছে সুইটলি, সুতরাং ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই যে করে সেটি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে অ্যান্সার করব এই সুইটলি হলো কি একটা অ্যাডভার্ব। মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো মি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, এখানে আমরা দেখব আসলে কোন বাক্যটি শুদ্ধ, এটা আমরা কিভাবে বের করতে পারবো। এটা একটা প্রভাব থেকে দিয়েছে, প্রবাদ বাক্য থেকে এটা আসছে। শি হ্যাজ গট, হ্যাঁ হ্যাজের পরে সবসময় ভার্বের ভি থ্রি বসে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এখানে গট দিয়েছে পাস্ট ফর্ম, সুতরাং এটা ভুল, এটা সঠিক নয়। তাহলে ইউ আর এ গ্রেট থিপ, গ্রেট থিপ, থিপ চোর কি কখনো মহৎ হয়, মহান হয়, সুতরাং এই সেন্টেন্সটাও ভুল। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নন, হ্যাঁ সময় এবং স্রোত কারের জন্য অপেক্ষা করে না, তাহলে এটা একটি প্রবাদ বাক্য, তাহলে এটাই কারেক্ট, এটা গঠন অনুসারে এটা ঠিক আছে। পরের বাক্যটি আমরা দেখি হ্যাজ হি গড, তাহলে হ্যাজ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের ভিতরি হওয়া কথা, সেখানে দিয়েছে গড। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই সেন্টেন্সটায় কোথায় ভুল রয়েছে। এই তিনটা সেন্টেন্সটাই ভুল, শুধু এটাই কারেক্ট, সুতরাং সি নাম্বার আমরা কারেক্ট দেব। এরপরে আমরা দেখছি ন্যারেশন। অবশ্যই যারা প্রাইমারি পরীক্ষা দিবে অবশ্যই তোমাদেরকে ন্যারেশনটা খুব সুন্দর করে শিখতে হবে, কারণ ন্যারেশন থেকে দুইটা প্রশ্নই আসে। দ্য ম্যানেজার সেড টু দ্য স্টিকার্স, ম্যানেজার বললো স্টিকার্স রিজিউম ইউর ওয়ার্ক, হ্যাঁ রিজিউম ইউর ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি এটা ভার্ব, এটা অবজেক্ট, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা ম্যানেজার স্ট্রাইকারকে বলছে, সেক্ষেত্রে যখন বলছে ম্যানেজার স্ট্রাইকারকে, তখন এটা হলো নির্দেশ করা বোঝায়। তাহলে আমরা বলবো দ্য ম্যানেজার অর্ডার্ড দ্য স্ট্রাইকার। এখানে ন্যারেশন করার সময় এটা যদি অ্যাফার্মেটিভ হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে দুই বাক্যের মাঝে যোগ করতে হয় টু, আর যদি নেগেটিভ হয় তাহলে দুই বাক্যের মাঝে যোগ করতে হয় নট টু। তাহলে আমরা এখানে তো এটা অ্যাফার্মেটিভ, তাহলে দেবো টু, এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না, রেজিউম দেয়ার ওয়ার্ক। তাহলে ইওর থাকলে আমরা এখানে দেখবো এই যে অবজেক্টের জায়গায় দেবো স্ট্রাইকার্সদের বোঝাচ্ছে ইওর দ্বারা, এই ইওর মানে স্ট্রাইকার্স, স্ট্রাইকার এস প্লুরাল, সুতরাং স্ট্রাইকার্স ইওর যদি এখানে যায় তাহলে স্ট্রাইকার্সদের হয়ে যায় দে, এটা হলো পসেসিভ, তাহলে দে এর পসেসিভ দেয়ার ওয়ার্ক, তাহলে এই বি নম্বরটাই কারেক্ট আমরা এখানে দেখতে পাই। আমি যদি বলি দ্য ম্যানেজার রিকোয়েস্ট, ম্যানেজার তো কখনো তাকে অনুরোধ করে না, সুতরাং এটা হতে পারে না। দ্য স্ট্রাইকার টু দেয়ার ওয়ার্ক, তাহলে এখানে পারসু, এটা এই যে রিজুম, এটা এখানে দেয়নি, ওরা ভার্বটাকে এখানে দেয়নি, সুতরাং এই বাক্যটাও হতে পারে না। দ্য ম্যানেজার টোল্ড হতে পারে না, যেহেতু ও নির্দেশ দিচ্ছে। দ্য স্ট্রাইকার টু রিজিউম দিয়ার ওয়ার্ক, ওকে এখানে ভুল হলো টোল্ড। দ্য ম্যানেজার রিকোয়েস্টেড টু দ্য স্ট্রাইকার্স, টুটা কখনো ইনডিরেক্ট স্পিচ এখানে থাকে না, টুটা টু দ্য রিজিউম দিয়ার ওয়ার্ক, ওকে। সুতরাং আমরা কারেক্ট অ্যান্সার করবো বিকে। হি সেড টু মি, সে আমাকে বললো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আনসার করতে হবে হি আস্কড দিয়ে, এটা আছে সেড, এটা আস্কড, হি আস্কড মি, হি আস্কড টু মি, এখানে টু তো থাকতে পারে না, অর্থাৎ ইন্ডিয়াকে টু থাকবে না, তাহলে হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড হবে, হুইচ বুক আই ওয়ান্টেড, অর্থাৎ এখানে যদি এই টুটা না দিত তাহলে এই বাক্যটা কারেক্ট হয়ে যেত, এই টু দেওয়ার কারণে এটা ভুল, সুতরাং এটা হলো রাইট। তাহলে হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড, আমি চাই, ইউ মানে কাকে বোঝাচ্ছে, মিকে বোঝাচ্ছে, মি যখন এখানে আসবে যে ইউ এর সাবজেক্ট, ইউ আছে সাবজেক্ট হবে, মি এর সাবজেক্ট কি আই, সেক্ষেত্রে এখানে হবে আই, ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে ওয়ান্ট, তাহলে এর পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট প্রশ্ন আসছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ শিখতে হবে। যারা প্রাইমারিতে অংশগ্রহণ করবেন অবশ্যই আপনাকে ভয়েস চেঞ্জ শিখতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে দ্য পিল টেস্ট বিটার, অর্থাৎ পিলের স্বাদটা হলো তিক্ত। এখানে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট নিতে হয়, তারপর অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপর মূল ভার্বের ভি3 দিতে হয়, তারপরে কী করতে হয়, বাইজকে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, কিন্তু এটা হলো কোয়াসিফিসিভ ভার্ব। দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য পিল ইজ বিটার, এটা হয় এভাবে, দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ, দ্য এই নম্বরটাই কারেক্ট আমি দেখতে পাচ্ছি, দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, এটা কোয়াসিফিসিভ ভার্ব, এভাবে এটা করতে হয়। ওকে, নেক্সটে 15 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাই মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে, বাক্যে লাভস শব্দটি কিসের উদাহরণ, এটাও আমরা দেখতে পাচ্ছি, এটাও পার্টস অফ স্পিচ থেকে আসছে। তাহলে এই প্রশ্নে আমরা দেখলাম যে 2012 সালে যে প্রাইমারিতে যে প্রশ্ন আসছে সে প্রশ্নতে আমরা দেখতে পাই
পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে, তারপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে আসছে এবং স্পেলিং থেকে আসছে। ওকে ওকে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এই টপিকসগুলোর উপরে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দেখি মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। এটা লাভস বলছে, লাভস শব্দটি কি? ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব সমাপিকা ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অসমাপিকা ক্রিয়া, সিম্পল ভার্ব বলে তো কোনো ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না, এটা তো অক্সিলারি ভার্ব না, এটা তো মূল ভার্ব। এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বটা কার্য সম্পাদন করে এবং যার একটা অবজেক্ট থাকে। তাহলে মাদার লাভস মি, হ্যাঁ লাভস মি এটা তো কার্য সম্পাদন করতেছে এবং তার অবজেক্ট আছে, সুতরাং এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে লাভসটা হলো ট্রানজিটিভ ভার্ব। Okay, well, my dear friends and my viewers, many many thanks. Well, I hope your better future you will pray for me. আচ্ছা, এই আমি 2012 সালের এই প্রশ্ন থেকে আমরা যা জানলাম যে অবশ্যই আপনাকে এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে গ্রামার, ইংরেজি, সাহিত্য থেকে কোনো প্রশ্নে আসছে নাই, সবই গ্রামার থেকে আসছে। এই টপিকসগুলো অবশ্যই করতে হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।